সত্যজিৎ রায় একবার সাক্ষাৎকারে বলেছিলেন অনেক সময় নাকি নিজেকে বেশ একা মনে হয় তার। কাজ এবং মানুষ আশেপাশে সব আছে, তবু কিছু একটা নেই, এমন কিছু যেটা ছাড়া অস্তিত্বে টান লাগে। একাকিত্ব নিয়ে বলেছেন কিশোর কুমারও। মৃত্যুর আগে একাকিত্ব জেঁকে ধরেছিল তাকে। শোনা যেত একাকিত্ব কাটাতে তিনি নাকি গাছের সাথে কথা বলতেন। রবীন্দ্রনাথ থেকে দান্তে একাকিত্বর সাথে সম্পর্ক ছিল পৃথিবীর বহু মহিরুহেরই। আপনারও তো একা লাগে, লাগে না? সত্যজিৎ রায়, কিশোর কুমার কিংবা আপনার একটা বিষয় স্পষ্ট, একাকিত্ব নামের বিশাল এই দৈত্যের সাথে লড়াই করে কেউই ঠিক সুবিধা করে উঠতে পারেনি। এবং এই একাকিত্ব বোধ এতটাই মারাত্মক, মানসিক জটিলতা থেকে মৃত্যুকেন্দ্রিক চিন্তা, কোনো কিছুই রেহাই পায়নি এর গণ্ডি থেকে। সেখান থেকে প্রশ্ন, এই একাকিত্ব আসলে কি? যারা হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড পড়েছেন তারা হয়তো একাকিত্বের এই জটিলতা ধরতে পারবেন। মানুষ যখন তার আশেপাশে মানুষের অভাব বোধ করে এবং এই অভাবজনিত কারণে সে কষ্ট পায়, তখন তাকে একাকিত্ব বলে। আবার আরেকটু অন্যভাবে বললে, যেহেতু মানুষ অনুভূতি সর্বস্ব প্রাণী, সেহেতু একাকিত্ব মানুষের এমন অনুভূতি যেখানে সে চিন্তা করে সে একা, সে অনুভব করে তাকে বুঝতে পারার কেউ নেই। সেখান থেকে আসে আইসোলেশন, সবার থেকে দূরত্ব। এরকম সময় সে এমন কাউকে চায় যে তাকে বুঝবে, তার অনুভূতিকে ভ্যালিডিটি দেবে। এরকম মানুষ যখন সে পেয়ে যায়, তখন সেই মানুষটিকে রাখার জন্য সে ডেসপারেট হয়। এই মানুষটি কোনোদিন তার জীবন থেকে চলে গেলে সে আবার একাকিত্বে ভোগা শুরু করে। একাকিত্ব থেকেই জন্ম নেয় অদ্ভুত এক টার্ম, ইমোশনাল ব্ল্যাক হোল। ইমোশনাল ব্ল্যাক হোল মূলত হিউম্যান ইমোশনের এমন এক স্টেট যেখানে ইমোশনাল এনার্জি কোনো কারণ ছাড়াই খরচ হতে থাকে, এবং এই এনার্জি শুধু খরচই হয়, ফিরে আর আসে না। হুমায়ুন আহমেদ যদিও বলেছিলেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কিন্তু ইমোশনাল ব্ল্যাক হোলে আটকে পড়া মানুষের ক্ষেত্রে ক্রমশ অনুভূতি শূন্য হয়ে যাওয়াটাই যেন প্রকৃতির বিধান। এই মানুষেরা যে ইচ্ছে করে ইমোশনাল আইসোলেশনে আছে তাও না, মূলত তারা তাদের আশেপাশের ইমোশনগুলোকে অ্যাড্রেস করতে পারে না বলেই ধীরে ধীরে সব কিছু থেকে গুটিয়ে নিতে থাকে। When I wake, I know you are with me. In the dark, I can almost see you greet me. Every day, you're singing over me. Like water, my love runs free. ইমোশনাল ব্ল্যাক হোলের পেছনে নানা কারণ প্রভাবক হতে পারে, তবে মূলত প্রধান কারণ দুটি: এক্সটার্নাল ফ্যাক্টর, ইনার কনফ্লিক্ট। এক্সটার্নাল ফ্যাক্টর নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসবে আমাদের আশেপাশের টক্সিক সিচুয়েশন, একটা রিলেশনশিপ যেখানে একজনই সব কিছু পেয়ে যাচ্ছে, একজনই ডমিনেট করছে, সম্পর্কের অপর পাশে থাকা মানুষটিকে গুরুত্ব দিচ্ছে না। এরকম ক্ষেত্রে যে মানুষটি শুধু দিয়েই যাচ্ছে সে একটা সময় এসে অস্তিত্বের সংকটে পড়ে, একটা ইমব্যালেন্স তৈরি হয়। প্রথম এই ইমব্যালেন্স খুব বেশি জটিল না থাকলেও সময় যত গড়ায় এই বিষয়টি মারাত্মক আকার ধারণ করে। বন্ধুত্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যারা সময় অসময় শুধু নিয়েই যায়, রাখে না ন্যূনতম খোঁজ, তারা অন্য প্রান্তে একটা শূন্যতা তৈরি করে। এরপর অফিস কালচার, স্বার্থপর কলিগ কিংবা ডমিনেটিং বস, এরাও ভূমিকা রাখে এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে। এসবের যারা ভুক্তভোগী তারা তাদের ইমোশনগুলো প্রপারভাবে এক্সপ্রেস করতে পারে না, ফলে ভেতরে একটা ঘাটতি হয়ে যায়। সেখান থেকে আসে একাকিত্ব, রেজাল্ট ইমোশনাল ব্ল্যাক হোল।
দ্বিতীয় কারণ ইনার কনফ্লিক্ট। ইনার কনফ্লিক্ট নিয়ে কথা বলতে গেলে 3টি উপাদানের নাম আসবে: ইনফিরিয়রিটি কমপ্লেক্স, ইমোশনাল ট্রমা, নেগেটিভ থিঙ্কিং। প্রথমেই ইনফিরিয়রিটি কমপ্লেক্স। যে সকল মানুষ সবসময় নিজেদের নিয়ে অস্বস্তিতে ভোগেন, লো সেলফ এস্টিম নিয়ে যারা প্রতিদিনই লড়াই করছেন, সেলফ ডাউট ছায়ার মতো ঘিরে রেখেছে যাদের, তারা সবসময় অন্যের থেকে সেলফ ভ্যালিডেশন চান। এই ভ্যালিডেশন মূলত তাদের ভেতরের ইমোশনাল ভ্যাকিউমকে ভরাট করার কাজ করে। এর অ্যাটেনশন সিকারও, এবং যতই অ্যাটেনশন কিংবা ভালোবাসা তারা পাক না কেন, তাদের এই শূন্যস্থান কখনোই পূরণ হয় না। ফলাফল ইমোশনাল ব্ল্যাক হোল। ইমোশনাল ব্ল্যাক হোলের আরেকটি প্রধান উপাদান ইমোশনাল ট্রমা। জীবনানন্দ দাশ বলেছিলেন, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। যদিও বেদনা জাগাতে কেউই ভালোবাসে না, তবুও নানাভাবে এই বেদনার মুখোমুখি হতেই হয়। যে মানুষ হারিয়েছেন প্রিয় মানুষ, ছোটবেলাতেই মুখোমুখি হয়েছেন বাজে পরিস্থিতির, বা যার জীবনে বিশ্বাসঘাতকতা, ক্ষতি কিংবা অবহেলার মতো পরিস্থিতি এসেছে বারবার, তার ভেতরে স্বাভাবিকভাবেই কিছু শূন্যতা তৈরি হয়, যেই শূন্যতা সারা জীবন থেকে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, নেগেটিভ থিঙ্কিং। ইমোশনাল ব্ল্যাক হোলের আরেকটি কারণ অতিরিক্ত নেগেটিভ থিঙ্কিং। যেসব মানুষ সব কিছু নিয়ে ভয় পায় এবং নেগেটিভ চিন্তা করে, তারা একটা অদ্ভুত লুপে আটকা পড়ে। অস্ট্রেলিয়ান সাহিত্যিক রেইনার মারিয়া রিলকে বলেছিলেন, আওয়ার ডিপেস্ট ফিয়ার্স আর লাইক ড্রাগনস গার্ডিং আওয়ার ডিপেস্ট ট্রেজার। ফিয়ার এবং নেগেটিভ থিঙ্কিংয়ের ড্রাগন এই মানুষগুলোকে আটকে রাখে ইমোশনাল ব্ল্যাক হোলের অন্ধকার চক্রে। তবে আসার কথাও কিন্তু আছে। চাইলেই এই ইমোশনাল ব্ল্যাক হোল থেকে বের হওয়া সম্ভব। যতই মনে হোক না কেন এই লুপ থেকে আর বের হওয়া যাবে না। যদি কিছু সচেতন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সহজেই এই দানবের সাথে সংঘাত এড়ানো যায়। সেজন্য প্রথমেই স্বীকার করতে হবে যে আপনি ইমোশনাল ব্ল্যাক হোলে আছেন এবং আপনি এখান থেকে বের হতে যাচ্ছেন, এবং আপনাকে প্রথম যেদিকে নজর দিতে হবে সেটি হচ্ছে আপনার আশপাশ। যে চাকরি আপনি করছেন, যাদের সাথে মিশছেন, তারা কতটুকু আপনার ইমোশনকে পজিটিভলি এবং নেগেটিভলি হ্যাম্পার করছে সেটা বের করুন। আপনি আসলে কতটুকু একাকিত্ব বোধ করছেন সেটা নিয়ে ভাবুন, এবং এই একাকিত্ব বোধ কীভাবে দূর করা যায় সেটার পরিকল্পনার পেছনে সময় দিন। নিজেকে প্রায়োরিটি দিন। অফিসে বসের এক্সপেকটেশন থাকবে, পরিবারের অনেক দায়িত্ব থাকবে, ফ্রেন্ড সার্কেলে টক্সিক মানুষও থাকবে, কিন্তু সেসব করতে নিয়ে নিজেকে হারিয়ে ফেলার রিস্ক নেবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই আপনার। নিজের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য যা যা দরকার তা করতে হবে নিজেকেই। সবার সাথে একটা হেলদি বাউন্ডারি যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে লাভটা কার? আপনিই জানেন এর উত্তর। নিজেকে সময় দিন। এমন না যে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোথাও ঘুরতে যেতে হবে, বরং মানুষের মাঝে থেকেই ছোট ছোট অ্যাক্টিভিটিতে নিজেকে প্রায়োরিটি দিন। মেডিটেশন কিংবা প্রিয় মানুষের সাথে কথা, কিংবা প্রতিদিনের একঘেয়ে রুটিন থেকে কিছুটা বিরতি, যা করলে মন শান্ত হয়, দিনের রুটিনে থাকুক সেই সবও। নিজের ভেতরে নেগেটিভ থটকে চ্যালেঞ্জ করাও হতে পারে এই মনস্টারের সাথে যুদ্ধ করার আরেকটি অস্ত্র। বলা হয়, মাথায় কোনো নেগেটিভ থট এলে সেটিকে পজিটিভ থট দিয়ে বাইপাস করে দিতে হয়। যদিও এটা একদিনে আয়ত্ত হয় না, তবে নিয়মিত চেষ্টা করলে নেগেটিভ থট যে মাথায় চড়ে বসতে পারবে না সেটা তো সবার জানা। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি কিংবা মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে অনেকে চেষ্টা করেন নেগেটিভ থটের ইম্প্যাক্ট কমানোর। এটাও ভালো কাজ করে। এক্ষেত্রে ভালো একটা প্র্যাকটিসের নাম অ্যাপ্রিসিয়েশন। লাইফের ছোট বড় পজিটিভ সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করা, সেগুলোকে অ্যাড্রেস করার যে প্র্যাকটিস, সেটার মাধ্যমেও চাইলে ইমোশনাল ব্ল্যাক হোল থেকে বের হয়ে আসা যায়। ক্রিস্টোফার নোলানের ডানকার্ক সিনেমার বিখ্যাত এই লাইনটা বোধহয় মনে আছে আমাদের সবারই, অ্যাট দ্য টাইম অফ অ্যানাইলেশনস সার্ভাইভাল ইজ ভিক্টরি। ইমোশনাল ব্ল্যাক হোলের সাথে যারা লড়াই করছেন, তাদের প্রধান লড়াই মূলত এটাই: বিশ্রী মেলানকলিক এক সমুদ্রে ডুবে না গিয়ে ভেসে থাকা, বেঁচে থাকার লড়াই। নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ঠিকঠাক পথে বের করার লড়াই। এটা যারা করতে পারে তারাই মূলত এই লড়াইয়ের বিজয়ী, এবং এদের জন্যই হারুকি মুরাকামি তার জনপ্রিয় উপন্যাস
কাফকা অন দ্য শোরে বলেছিলেন, যখন ঝড় থামবে তখন তোমার মনে থাকবে না যে কিভাবে তুমি এই ঝড়ের মধ্যেই লড়াই করেছ। তুমি এটাও হয়তো নিশ্চিতভাবে বলতে পারবে না যে ঝড় আসলেই থেমেছে কিনা, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় একটা জিনিস নিশ্চিতভাবেই হবে, যখন তুমি ঝড় সামাল দিয়ে ফিরে আসবে তখন তুমি আর আগের মানুষটি থাকবে না। এই ঝড় মূলত পাল্টে দেবে তোমাকেই। ইমোশনাল ব্ল্যাক হোলের সাথে যারা লড়াই করছেন তাদের যুদ্ধটা দ্রুত ফুরাক, সেটাই মূলত চাওয়া। আলো এসে কাটিয়ে দিক সব আধার। জীবনের এই যে সংক্ষিপ্ত সময়, সেটুকু হেসে খেলে ভালোবেসে কেটে যাক সবার।